এসে পৌঁছে গেলাম খোশবাগ বা খুশবুবাগে। খুব সুন্দর মন্দির। চলো মন্দির, আমার পেছনে দেখছো রানী ভবানীর চার বাংলা মন্দির। মুর্শিদাবাদ পুরো ঘুরতে চাও তাহলে কিন্তু ভাগীরথী নদীর এপারে অনেক কিছু ঘোরার জায়গা আছে। তোমরা 1755 সালে রানী ভবানীর কন্যা তারা সুন্দরী এটা নির্মাণ করেছিল। আর চলো যাই রাজরাজেশ্বরী দেবীর মন্দির দেখতে। সিরাজ লেখা আছে, এই দিকে লেখা আছে উদ্যান। মানে মুর্শিদাবাদের সেকেন্ড ডে জার্নি শুরু করলাম। এখন ঘড়িতে বাজে 10টা 14। এখন যাব ভাগীরথী নদীর ওপারে, মানে পশ্চিম প্রান্তে। রোষ্টিবাগ, হীরা ঝিল, তারপরে খুশবুবাগ, কীর্তেশ্বরী মন্দির, জগৎবন্ধু ধাম, চার বাংলা মন্দির, সব কিছু দেখবো, সব কিছু তথ্য জানাবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো তোমাদের নিজস্ব একান্ত রাইডারিক ইউটিউব চ্যানেল। খেয়া পেরোবো আজকে। এখান থেকে নৌকো করে পার হতে হবে। কোথায় রে বাবা? এখানে টিকিট করতে হবে আগে। এখান থেকে টিকিট কাটতে হবে। কত টিকিট দাদা? 10 টাকা করে টিকিট, যে কোনো কিছু, মানে 4 চাকা গাড়ি একজন, মানে আর যদি 4 চাকা হয় 4 চাকা খালি বাইক। টিকিট নম্বর রোশনীবাগের ওপার থেকে এপারে আসছে। চলো প্রতিদিন কয়েক হাজার হাজার মানুষ কিন্তু এপার থেকে ওপারে, ওপার থেকে এপারে আছে। তার জন্য এখনো কোনো ব্রিজ হয়নি, হলে পরে ভালো হতো। ওপার থেকে এপারে চলে এলাম, এবারে এখান দিয়ে বেরোবো। খোশবাগ, এই সামনে লাল বিল্ডিংটা, এটাই হচ্ছে খোশবাগ। এসে পৌঁছে গেলাম খোশবাগ বা খুশবুবাগে। এটা হচ্ছে ভাগীরথী নদীর পশ্চিম প্রান্তে। আর এখানে যেমন সিরাজদৌলার সমাধি আছে, তেমন অনেকের সমাধি আছে এখানে। এই খোশবাগ বা খুশবুবাগ তৈরি করেছিল আফসার ডাইনেস্টি নবাব আলীবর্দী খাঁ। আর এখানে নবাব আলীবর্দী খাঁয়ের কিন্তু সমাধি আছে। চলো ভেতরে যাই। চলো তাহলে খোশবাগের ভেতরে যাই। এখানে তোমরা একটু পজ করে পড়ে নিতে পারো। আর এই খোশবাগ বা খুশবুবাগে ঢুকতে গেলে কোনো কিন্তু এন্ট্রি ফি নেই। এখানে গাইড আছে, তোমরা পারলে গাইড ভাড়া করে তোমরা এখানকার সম্পূর্ণ ইতিহাস জানতে পারো। আর এই খোশবাগ বা খুশবুবাগে আসতে গেলে তোমাদেরকে জুতো এখানে খুলে তোমাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে। ঢুকেই তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা নাকি আলীবর্দী খাঁয়ের মায়ের সমাধি। ওখানে যে দুটো সমাধি আছে, ঘসেটি বেগমের সমাধি আর আমিনা বেগমের সমাধি। তোমরা এখানে যে আমিনা বেগম বা ঘসেটি বেগম সমাধি দেখলে, এটা কিন্তু এর মধ্যে কন্ট্রোভার্সি আছে। কারণ হচ্ছে মির্জাফর পুত্র মিরন ঘসেটি বেগম আমিনা বেগমকে কিন্তু ঢাকার বুড়িগঙ্গায় ডুবিয়ে মেরেছিল। তো যদি ডুবিয়ে মেরে থাকে তাহলে এখানে তার লাশ কী করে এলো, এই নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। কিন্তু এটুকু বলতে পারি, এখানকার গাইডদের সকল তথ্য ইতিহাসে কতটা সত্যতা তা কিন্তু সন্দেহ আছে। সত্যতার সাথে সাথে চটকদারিতা কিন্তু এখানে বেশি আছে। তাও তোমরা গাইড নেবে, গাইড নিয়ে তোমরা সকল তথ্য জানতে পারবে। এবার যাচ্ছি আলীবর্দী খাঁ, সিরাজদৌলা, লুৎফুন্নেসার সমাধি দেখতে। এই যে সমাধিস্থল বা কবরগুলো দেখছো, এটা হচ্ছে তখনকার সময় তাদের অনেক বিশ্বস্ত প্রজাদের কিন্তু সমাধি। পজ করে তোমরা দেখে নাও একবার। এবার ঢুকছি মূল সমাধি দেখতে, যেটা সিরাজদৌলা। এটা হচ্ছে সিরাজদৌলার সমাধি। আর তার ঠিক নিচেই আছে লুৎফুন্নেসার সমাধি। আর এখানে হচ্ছে আলীবর্দী খাঁয়ের সমাধি, একটু উঁচু টাইপের। এখানেও আরও অনেক সমাধি আছে, যেটা এই মুহূর্তে আমি নাম জানি না বা ভুলে গেছি। তো তোমরা যারা জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এবারে এই যে দেখছো জামা মসজিদের আদলে তৈরি করা হয়েছে এই মসজিদটা, যেটা তৈরি করেছিল আলীবর্দী খাঁ। আর এই আলীবর্দী খাঁয়ের নাতি ছিল কিন্তু সিরাজদৌলা। আর এই সিরাজদৌলাকে নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি আছে। কেউ বলে বাংলার শেষ স্বাধীন নবাব আর খুব ভালো ছিল, কিন্তু বিদ্যাসাগর মহাশয় তার জীবনী নিয়ে অনেক কিছু লিখেছিল, যে সেই সময় নাকি সিরাজদৌলার সময় নাকি কোনো কুমারী মেয়ের কিন্তু কুমারিত্ব থাকতো না। সেটা সত্যি মিথ্যে ইতিহাস সেরকমভাবে বলে না কিছু।
অনেকে বলে। সিরাজদৌল্লার সমাধির সামনে পার্সি ভাষায় লেখা আছে, যেটা আমার তো বোধগম্য হচ্ছে না। সিরাজদৌল্লা কিন্তু অবহেলিত হয়ে পড়ে আছে এখানে। ভাগীরথী নদীর ওপারে তোমরা দেখেছিলে যে মির্জাফরের সমাধি, সেখানে ফুল দিয়ে এখনও পর্যন্ত ওনাকে সাজানো হয় ওনার বেদির ওপরে, কিন্তু সিরাজদৌল্লার সমাধিতে ফুল নেই। এটাই ভাবি যে বাংলার শেষ নবাব কেমন অবহেলায় পড়ে আছে, আর এদিকে বিশ্বাসঘাতক মির্জাফর, তাকে এখনও পর্যন্ত মানুষ কতটা আদর করে ফুল দিয়ে তাকে সাজানো হয়। চলো তাহলে যাচ্ছি নেক্সট, হয় হীরাঝিল না হলে রোশনীবাগ। এই যে আমার পেছনে দেখছো, এটা হচ্ছে রোশনীবাগ, ঠিক হাজারদুয়ারির প্যালেসের অপোজিটে, মানে ভাগীরথী নদীর পশ্চিম প্রান্তে হচ্ছে এই বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিনের সমাধি। সুজাউদ্দিন ছিল ফার্স্ট নবাব আলীবর্দী খাঁয়ের জামাতা। আলীবর্দী খাঁ 1717 থেকে 1727 পর্যন্ত শাসনকাল ছিল ওনার, আর ঠিক ওই 1727-এর পর থেকে 1739 পর্যন্ত শাসনকাল ছিল হচ্ছে এই সুজাউদ্দিন খানের। চলো ভেতরে যাই, গিয়ে তোমরা দেখাই। আর এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে, চলো তাহলে ভেতরে যাই। হাই হ্যালো নমস্কার, আর একটা নতুন ব্লগে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত, তোমাদের একান্ত নিজস্ব রাইট এডিক্ট ইউটিউব চ্যানেলে। এখন আছি মুর্শিদাবাদের পশ্চিম প্রান্তে সুজাউদ্দিন খানের সমাধির কাছে, মুর্শিদাবাদের এই পশ্চিম প্রান্তে। আর যারা প্রথমবার চ্যানেলে ভিজিট করে ভিডিওটা দেখছো বা কোনোভাবে হয়তো স্ক্রোল করতে করতে তোমাদের কাছে এসে গেছে, তো চলে যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অন করো, সাথে থেকে পাশে থেকে ভালোবেসো। আজকে পুরো মুর্শিদাবাদের ট্যুরটা সেকেন্ড দিন কমপ্লিট করবো করে আজকে কলকাতা ব্যাক করবো। 1739 সাল পর্যন্ত কিন্তু এই সুজাউদ্দিন খান এখানে এই শাসনকাল উনি করেছিল। দেখো ভাগীরথী নদীর ওপারে যতটা জাঁকজমক বা মানুষ হাজারদুয়ারি দেখতে আসে, আশা রাখবো তোমরা যদি মুর্শিদাবাদ পুরো ঘুরতে চাও তাহলে কিন্তু ভাগীরথী নদীর এপারে অনেক কিছু ঘোরার জায়গা আছে, তোমরা অবশ্যই এসো, দেখো, তোমাদের ভালো লাগবে। কারণ যদি ইতিহাসকে জানতে চাও তো সুজাউদ্দিনের মৃত্যুর পর তার পুত্র সরফরাজ খান আলীবর্দী খাঁয়ের সাথে যুদ্ধে পরাজিত ও নিহত হয়ে ফৌতি বা পুটি মসজিদ, ওখানে কিন্তু তার অসম্পূর্ণ কাজটা রয়ে গেছিল। এবারে দেখাই তোমাকে বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিনের কবরস্থান। এই যে এটা দেখছো, এখানে একসময় জল থাকতো, এখন আর জল নেই, পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখেছে। এই মসজিদটা তৈরি করেছিল বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিন খান। তাহলে চলো আজকের গন্তব্যের 3 নম্বর টুরিস্ট স্পটের কাছে যাই। সেটা হচ্ছে হীরাঝিল প্রাসাদ। হীরাঝিল প্রাসাদ এখন আর নেই, সেটা ভাগীরথীর গর্ভগৃহে বিলীন হয়ে গেছে। দেখি কি আছে ওখানে, আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। এখন আমি এলাম 3 নম্বর স্পট হীরাঝিলে, যেটা সিরাজদৌল্লার প্রাসাদ তৈরি করেছিল। হীরাঝিলেই কিন্তু সিরাজদৌল্লা তার নিজস্ব প্রাসাদ তৈরি করেছিল। চলো দেখে আসি এখনও কি প্রাসাদে কিছু ধ্বংসাবশেষ পাই কি না, কারণ প্রাসাদ তো আর নেই। চলো। আর এই যে দেখছো আমার ট্যাঙ্গো দাঁড়িয়ে আছে ওখানে, কিন্তু এই রাস্তাটা দিয়ে আসতে পারবে না, তোদেরকে হেঁটে যেতে হবে তোমাদেরকে, তাই হয়তো অনেকে মানে টুরিস্টদেরকে এখানে নিয়ে আসে না। চলো আমি যাই, তোমাদেরকেও দেখাই। ঠিক এইরকম রাস্তা দিয়ে তোমাদেরকে যেতে হবে। একটা স্মৃতি ফলক এখানে রাখা হয়েছে, অনেক মানুষের ইচ্ছে মানুষের দাবিতে কিন্তু এই জাস্ট একটা স্মৃতির ফলক রাখা হয়েছে। সমস্ত শহীদদের শ্রদ্ধা জানিয়ে হীরাঝিল প্রাসাদের সংরক্ষণের দাবিতে হীরাঝিল শহীদ মিনার ভিত্তি স্থাপন করা হলো 2022 23শে জুন। হীরাঝিল মিনার মুর্শিদাবাদ। সিরাজদৌল্লা কবি রামপ্রসাদ সেন, সিরাজে হীরাঝিল, এই হচ্ছে হীরাঝিল ছিল। তোমরা পজ করে একবার পড়ে নিতে পারো। নবাব আলীবর্দী খান এবং হীরাঝিল মনসুরগঞ্জ। হীরাঝিলের অবস্থান, আমাদের উদ্দেশ্য নবাব সিরাজদৌল্লা স্মৃতি রক্ষা ট্রাস্ট। একই বৃন্তে দুইটি কুসুম, হীরাঝিল, পলাশির যুদ্ধ এবং হীরাঝিল। তোমরা কিন্তু পজ করে একবার দেখে নিতে পারো। পলাশির যুদ্ধ, হীরাঝিল 1, হীরাঝিল 2, মুর্শিদাবাদ মেনচা চিত্রকলা। চলো একটু ভেতর দিকে যাই এবারে। ও এদিকে সিরাজ লেখা আছে, আর এই দিকে লেখা আছে উদ্যান, মানে সিরাজ উদ্যান। হীরাঝিল প্রাসাদটা তৈরি করেছিল বাংলার শেষ নবাব সিরাজদৌল্লা। আর এই সিরাজদৌল্লা কিন্তু দাদু আলীবর্দী খানের সাথে কিন্তু বাগাবাদ করেছিল একবার। তখন আলীবর্দী খান ভেবেছিল হয়তো বাচ্চার খুনসুটি ভেবেই হয়তো উনি ক্ষমা করে দিয়েছিল। একটা কথা বলতে চাই তোমাদেরকে, এর নিচে যদি খনন করা হয় তাহলে হয়তো এখনো পর্যন্ত হীরাঝিলের ধ্বংসাবশেষ পাওয়া যেতে পারে। চলো তোমাদেরকে দেখাই। পুরো বাঁশবাগান হয়ে গেছে, আর ওই যে দূরে হচ্ছে ভাগীরথী নদী। আর বন্ধুরা একটা কথা বলতে পারি, সিরাজদৌল্লা হিরো কি ভিলেন সেটা নিয়ে কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি আছে। যেমন সিরাজদৌল্লা ভালো ছিল, তেমন তার কিন্তু মন্দ দিকও কিন্তু ছিল। একটা ইতিহাস আছে যে সিরাজদৌল্লা যখন মারা যাচ্ছে তখন তার মা আমিনা বেগম সবাইকে অভিশাপ দিয়েছিল, যারা যারা এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল তারা কিন্তু কেউ ঠিকভাবে মৃত্যুবরণ করবে না। সবারই কিন্তু অনেক কষ্টই হয়েছিল। কেউ কুষ্ঠরোগে, কাউকে হয়তো ফেলে দিয়েছিল উপর দিয়ে, অনেক রকমভাবে। এর ইতিহাস তোমাদেরকে একদিন অন্য এক সময় বলবো। ভাগীরথী নদীর পাড়ে যে হীরাঝিল ছিল সেইটার একটু দেখানোর তোমাদের চেষ্টা করি। এই হচ্ছে ভাগীরথী নদী। কিছু হলো ইটের ধ্বংসাবশেষ তোমরা পেতে পারো নিচে নামলে পরে,
খনন করলে পরে হয়তো অনেক কিছুই পেলেও পাওয়া যেতে পারে। এই দেখো ইট, এই যে পাঁচিল, বাঁশবাগানের মধ্যেও হয়তো অনেক কিছু নিচে লুকায়িত আছে। এবার যাব ৪র্থ নম্বর স্পট, ঢাপাড়া জগৎবদ্ধ সুন্দর ধাম। আর একটা জিনিস বুঝলাম, ভাগীরথী নদীর ওপারে একা গাড়ি আছে, ঘোড়ার গাড়ি সেটা আছে, কিন্তু এই পারে একা গাড়ি নেই। এখানে তোমাদের টোটো রিজার্ভ করেই আসতে হবে, বা নিজস্ব ভেহিকেলস থাকলে আলাদা ব্যাপার। চলো তাহলে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে ৪ নম্বর স্পটটা কমপ্লিট করি। সঙ্গে থাকো, দেখতে থাকো তোমাদের নিজস্ব একান্ত রাইটারিক ইউটিউব চ্যানেল। এখন আছি ডাহাপাড়ায় জগৎবন্ধু ধামে। এই জগৎবন্ধু সুন্দরী ছিল এর প্রতিষ্ঠাতা, কিন্তু উনি একজন ছিল বৈষ্ণব ধর্মাবলম্বী, সমাজ সংস্কারক আর সাথে লেখকও। আর হিন্দুদের প্রতি উনি যথেষ্ট সহনশীলতা দেখানোর জন্য ওনাকে জগৎবন্ধু উপাধিতে ভূষিত করে। সেই থেকে এই ডাহাপাড়ার জগৎবন্ধু ধাম হিসেবে এটা কিন্তু অপরিচিত। চলো ভেতরে যাই, তোমাদের দেখাই। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, এখানে 12:30 থেকে প্রসাদ বিতরণ করা হয়, তোমরা দেখাচ্ছে একটু পরে। আর 11টা থেকে কিন্তু কুপন দেওয়া হয়। তোমরা যারা বিনা পয়সা খেতে চাও এসে, তাহলে এখানে কিন্তু কুপন সংগ্রহ করতে পারো। আর একটা কথা, এখানে ধরো যারা সস্তায় থাকতে চাও, এখানে কিন্তু বিনা পয়সা তোমরা এখানে থাকতে পারবে। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে তোমরা দেখাই এবারে। আর এখানে দেখো বাইক পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর একটা কথা যেটা হচ্ছে, এই মুর্শিদাবাদের সবথেকে বড় উঁচু মন্দির হচ্ছে এটা, 18 ফুটের মন্দির এটা। আর এই ডাহাপাড়া স্টেশনের খুব কাছেই কিন্তু এই ডাহাপাড়া জগৎবন্ধু ধাম। তাহলে চলো ভেতরে প্রবেশ করি। প্রচুর ভক্তবৃন্দের আজকে সমাগম হয়েছে এখানে। এখানে সকালবেলায় পূজা আর সন্ধ্যাবেলায় সন্ধ্যারতি দেখার জন্য কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়। তোমরা যদি মনে করো যে সন্ধ্যারতি দেখবে, তাহলে তোমরা একদিন এখানে স্টে করতে পারো, সেটাও কিন্তু বিনা পয়সায়। এখানে আছে অফিস রুম, শ্রী শ্রী জগৎবন্ধু ধাম সেবা সমিতি। মহাপ্রসাদের সময় হচ্ছে 8:30 থেকে 11টা। আমার তো বড্ড দেরি হয়ে গেল, তাই আমি কুপন পাইনি। কুপনের জন্য যাইও নি আমি, কারণ অলরেডি যা নিয়ম আছে এখানে 10:30 থেকে 11টা অবধি কুপন দেয়, তারপরে 12:30 থেকে ভোগ দেয়। তাই আমি আর গেলাম না, তোমাদের মন্দির দেখিয়ে তারপরে যাবো হচ্ছে কীর্তেশ্বরী মন্দিরে। আর এই জগৎবন্ধু সুন্দর কিন্তু জগৎবন্ধু ধাম নামেই, মানে জগৎবন্ধু নামেই কিন্তু পরিচিত হয়েছে। সুন্দরটা এখন আর নেই সেরকমভাবে। খুব সুন্দর মন্দির। মন্দিরের ভেতরে যাই, তোমাদের দেখাই এবারে। এখন যদিও মন্দির বন্ধ আছে, এখানে অলরেডি নাম সংকীর্তন করছে, দেখতেই পাচ্ছ। এখন ঘড়িতে বাজে 11:35। তো মন্দির বন্ধ, তাই তোমাদের বিগ্রহ দেখাতে পারলাম না। অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই জগৎবন্ধু ধাম। চাই না তোমরা আমার কথাটা কতটা বুঝতে পারছো, কেননা বাইরে নাম সংকীর্তন হচ্ছে, তার মাঝে আমি ব্লগটা বানাচ্ছি। যেখানে ভোগ দেওয়া হয় সেই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে নিই একবার। চলো, ওই যে দূরে দেখছো যে নীল রঙের টিনের শেড দেওয়া আছে, ওই শেডে কিন্তু মহাপ্রসাদ খাওয়ানোর ব্যবস্থা আছে। আবারও বলবো, দেখো তোমরা যদি পুরো মুর্শিদাবাদ ট্যুর কমপ্লিট করতে চাও, যেমন পূর্ব প্রান্তে তোমাদের দেখালাম, পশ্চিম প্রান্তে কিন্তু এই জগৎবন্ধু ধাম আছে। তোমরা আসো একবার, এসে ভিজিট করো। এই একটা ট্যুরিস্ট স্পট হিসেবে কিন্তু এই জগৎবন্ধু ধামকে তোমরা খাতায় লিখে রাখতে পারো। টয়লেটের ব্যবস্থা আছে, এতে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। 10:30 থেকে 11টা অবধি কুপন সংগ্রহ করে মহাপ্রসাদ পেতে পারো, সেটা তোমাদের আগেও বলেছি, আরেকবার বলেছিলাম। আর তোমরা যারা মনে করো যে সস্তায় মুর্শিদাবাদ ট্যুর করতে চাও, তোমরা কিন্তু এই জগৎবন্ধু ধামে বিনা পয়সায় কেউ থাকতে পারো। তার জন্য কিন্তু কোনো এক্সট্রা কোনো পে করতে হবে না। তো তোমরা আসো, এসে ভিজিট করো, ভিজিট করে অবশ্যই কমেন্ট করো। আর যারা এসেছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের এই জগৎবন্ধু ধাম কেমন লেগেছিল। ঠিক মন্দিরের অপোজিটে একটা পুকুর রয়েছে, যেই পুকুরে তোমরা কিন্তু নামতে পারবে না। আর প্রচুর এখানে কিন্তু মাছ আছে। তোমাদের এবার পুকুরটা একবার দেখিয়ে নিই। এই হচ্ছে সেই পুকুর। অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই জগৎবন্ধু ধাম। এখন তোমাদেরকে নিয়ে এলাম মা কীর্তেশ্বরী মন্দিরের কাছে। এই মা কীর্তেশ্বরী মন্দিরকে নিয়ে অনেকে অনেক কথাই বলে, যে মায়ের মুকুটের কিরিট পড়েছিল বলে এই মন্দিরের নাম হচ্ছে কীর্তেশ্বরী মন্দির। আবার কেউ বলে মায়ের কণ্ঠ পড়েছিল, কণ্ঠের একটা হার পড়েছিল বলে তার নাম হচ্ছে কীর্তেশ্বরী মন্দির। তো কোনটা ঠিক, তোমরা যদি সঠিক তথ্য জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এই মা কীর্তেশ্বরী এখানে বিমলা নামে পূজিত হয়। আর এই মা বিমলের যে ভৈরব ছিল তার নাম ছিল সম্বর্ত। তো তোমরা জানো যে প্রত্যেকটা সতীপীঠেরই একজন করে ভৈরব থাকে, এখানেও তা মা বিমলার ভৈরব হচ্ছে সম্বর্ত। চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই, দেখাই।
এই কৃষ্ণেশ্বরী মন্দির 1000 বছরের পুরনো যে মন্দির তোমরা দেখাবো। আর 19 শতকে নতুনভাবে মন্দিরটা করেছিল লালগোলার রাজা দর্পনারায়ণ। তোমাদের ভেতরে দেখাই। পৌষ মাসের মঙ্গলবার কিন্তু এখানে কৃষ্ণেশ্বরী মেলা বসে। সামনে প্রশ্ন আসছে, তোমরা এসে তাহলে বুঝতে পারবে যে কতটা ভিড় হয়। আমি গতবার এসেছিলাম, এসে দেখেছি এখানে মানে পা রাখার জায়গা পাই না, কিন্তু আজকে যেহেতু পৌষ মাস পড়েনি আর এখন ফাঁকাই আছে, শনিবার আজকে, হয়তো কালকে ভিড় হবে। তো ফাঁকায় তোমাদেরকে দেখিয়ে নিই, মায়ের বিগ্রহ দর্শন করাই। ভৈরব সম্বর্ত পূজিত হচ্ছে শিবলিঙ্গ। ভগ্ন প্রায় মন্দিরটি ধ্বংসাবশেষ একটু পড়ে আছে। তোমাদেরকে দেখাই এবারে যে 1000 বছর আগে মায়ের যে মন্দিরটা ছিল সেটা হচ্ছে এইটা। এই টিন দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। নতুনভাবে যে মন্দিরটা তৈরি করা হয়েছিল, মানে লালগোলার রাজা দর্পনারায়ণ তৈরি করেছিল, সেই মন্দিরের বিগ্রহ দেখিয়ে আদি কৃষ্ণেশ্বরীর মায়ের মূর্তি তোমাদের দেখাচ্ছে একটু পরে। এই হচ্ছে মায়ের আদি মূর্তি, মা বিমলা। মা কৃষ্ণেশ্বরী মন্দিরে পূজারীকে পেয়ে গেছি, তার মুখে তোমরা শোনো। এখানে মা দুর্গার কিরিট পড়েছিল, এটা ভাঙা জায়গায় মা ছিলেন, বহরমপুরের রাজ্য সংস্কার করে দিয়েছিলেন স্বপ্ন পর। এটা হচ্ছে 51 পীঠের একটি। মায়ের নাম হচ্ছে বিমলা। আর 107টা শিব মন্দির ছিল, সব ধ্বংসের পথে। ওই পাশেরটা হচ্ছে পঞ্চমন্দির আসন সাধনার পীঠ। 107টা শিব মন্দির ছিল, আর 172 ঘর পান্ডা ছিল। পান্ডারাও ধ্বংস হয়ে গেছে। এটা মায়ের মুকুট সহ কপাল। এটা বহরমপুরের রাজ্য সংস্কার করেছিলেন, খাগড়া রাজ্য। আর যে কোনো অমাবস্যায় যে যা কাপড় আনে মাকে স্নান করিয়ে কাপড় চেঞ্জ করানো হয়। আর দুর্গা পুজো অষ্টমী দিন প্রায় 1000 লোক প্রসাদ পায়। মা বিমলার ঠিক অপোজিটে শিবলিঙ্গ বাবা ভৈরব সম্বর্ধনায় পূজিত হয় এখানে। আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, এই মন্দির খোলে সকাল 8টায় আর বন্ধ হয় 6:30টায়। বছরে 365 দিনই মন্দির ওপেন থাকে। আর 51 পীঠের সব থেকে পুরনো মন্দির হচ্ছে এইটা, মা কৃষ্ণেশ্বরী মন্দির। আর ইতিহাস বলে একবার নবাব মির্জাফর নাকি কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছিল, তখন এই মায়ের চরণামৃত খেয়েই কিন্তু উনি ঠিক হয়েছিল। তাই এই মন্দিরে যে যা মানত করে সবই কিন্তু পূর্ণ হয়। কথাই আছে, ভক্তিতে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো চলো নেক্সট গন্তব্য হচ্ছে চার বাংলা মন্দির, রানী ভবানীর। তারপরে রানী ভবানীর কন্যা তারা সুন্দরীর যে মন্দির তৈরি করছি সেখানেই যাব, হয়ে তারপরে কলকাতা ব্যাক করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো তোমাদের নিজের একান্ত রাইড ডাইরেক্ট ইউটিউব চ্যানেল। আমার পেছনে দেখছো রানী ভবানীর চার বাংলা মন্দির। এই চার বাংলা মন্দির সকাল 8টায় খোলে, বিকেল 4টে বন্ধ হয়, প্রতিদিনই খোলা থাকে। আর এবার আসি একটু ইতিহাসের কথায়, কেননা ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি বা ফটো তোলা বারণ। সেটা করতে গেলে কর্তৃপক্ষের পারমিশন নিতে হবে। রানী ভবানী ছিল অবিভক্ত বাংলার এবং অধুনা বাংলাদেশের রাজশাহী জেলার রাজা রমাকান্ত শ্রী। রানী ভবানী 32 বছর বয়সে বিধবা হন। তখন তিনি বাংলাদেশ ছেড়ে এখানে এই আজিমগঞ্জের বড়নগর এসে এখানে কিছু মন্দির তৈরি করে, যেটা 1চালা মন্দির, 2চালা মন্দির, 3চালা মন্দির, এই 4চালা মন্দিরও আছে। তো উনি সারা জীবন নাটোরের বিভিন্ন জায়গায় কিন্তু এরকম মন্দির স্থাপন করেছিল। তো চলো ভেতরে যাব, কিন্তু ভেতরে তো তোমাদের দেখাতে পারবো না। ভেতরে যেটুকু ইতিহাসে পড়েছিলাম যে প্রত্যেকটা মন্দিরে একটা করে শিবলিঙ্গ আছে। আর এই টেরাকোটার কাজ জগৎ বিখ্যাত। আর এই টেরাকোটার কাজের মাধ্যমে উনি রাম সীতা, রাবণ বধ, বিভিন্ন রকম দেবদেবীর লীলা সব দেখিয়েছে এই টেরাকোটার মাধ্যমে। তো চলো ভেতরে যাই। তোমরা যারা মুর্শিদাবাদ ট্যুর করতে চাও তারা কিন্তু এই রানী ভবানী চার বাংলা ট্যুরিস্ট স্পটটা কিন্তু তোমাদের লিস্টে রেখো। একটু দূর হবে, তাও দেখো এরকম ঐতিহ্য তো আর দেখতে পাবেন না। আসলে দেখো এই পারে দেখো ভাগীরথী নদী বয়ে গেছে, আর অনেকটাই কিন্তু
ভেঙে যাচ্ছে পার, তাই হয়তো এর ফিউচারে রানী ভবানীর এই চার বাংলা মন্দিরও হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তো তার আগে তোমরা আসো, সে ঘুরে যাও, আর অবশ্যই কিন্তু তোমাদের এই লিস্টে রেখো এই চার বাংলা মন্দির। এটুকু বলতে পারি, তোমরা যারা মুর্শিদাবাদ ট্যুর প্ল্যান করছো 2 দিনের জন্য বা 3 দিনের জন্য, এই চার বাংলা মন্দির কিন্তু তোমাদের লিস্টে অবশ্যই রাখবে। বিগ্রহ দেখতে পেলাম না, আর ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তো শুধু চোখে দর্শন করো বা এখানে যারা আছে তাদের কাছ থেকে ওনার কাছে হিস্ট্রি জানো, বা ওখানে কিন্তু লেখাও আছে যে রানী ভবানী এটা বানিয়েছিল। অসাধারণ কাজ, যেরকম বিষ্ণুপুরে আছে ঠিক তেমনই কিন্তু এই মুর্শিদাবাদের আছে কিন্তু এরকম টেরাকোটা কাজ। অসাধারণ লাগবে সত্যি, এখানে রাবণ বধ থেকে শুরু করে অনেক রকম তথ্য কিন্তু এখানে পেয়ে যাবে তোমরা। তো আসো তোমার, আর এটুকু বারে বারে বলছি, এই চার বাংলা কিন্তু তোমাদের লিস্টে অবশ্যই রেখো। একটা, ওদের একটা, দুটো, ঠিক এর পেছনে 3টে, আর এই 4টে, এটাই হচ্ছে চার বাংলা মন্দির রানী ভবানী তৈরি করা। আর এখানে দেখো এই বিজ্ঞপ্তিটা দেখে নিও। চলো লেখাটা একটু তোমাদের দেখিয়ে নিই, তোমরা কিন্তু অবশ্যই একটু পজ করে পড়ে নেবে। আমি ইনস্টাগ্রামে ফটো দেবো, বা এখানেও ফটো থাকবে, ফটোর ব্যাপারে তোমরা দেখতে পারবে মন্দিরগুলো। তো চলো, আমার ট্যাঙ্গো দাঁড়িয়ে আছে এখানে, এখন যাব রাজরাজেশ্বরী মন্দিরে। এইবার তোমাদের দেখাবো বড়নগরের সবথেকে উঁচু চুনবালি দিয়ে মন্দির, যা 1755 সালে রানী ভবানীর কন্যা তারাসুন্দরী এটা নির্মাণ করেছিল। আর 18 মিটার লম্বা এই মন্দিরের আমি ওপরের দিকে দেখাবো যে পুরো উল্টানো পদ্মের মতো গম্বুজ, আর এর চারপাশটা পুরো দেয়ালে ফুলের নকশা দিয়ে তৈরি। ভেতরে এখন এই মুহূর্তে অ্যালাউড নেই, মানে তালাবন্ধ আছে। আর তোমরা কিন্তু এলে অবশ্যই এই মন্দিরটাকে লিস্টে রেখো, ভবানীশ্বর মন্দির। এই যে দেখছো আমার পেছনে, আর এই দেখো পুরো উপরে দেখেছো উল্টানো পদ্মের মতো। চলো এবারে বাইরে থেকেই তোমরা দেখাচ্ছি, কেননা এই যে এখানে তালাবন্ধ আছে। এই অষ্টভুজাকৃতি মন্দিরটা উপরে তোমরা দেখলে যে উল্টানো পদ্মের মতো লাগছে উপরের যেই ছাদটা, আর ভেতরে তো নিয়ে যেতে পারলাম না, তো তোমরা এসে একবার ভিজিট করো। চলো এখন যাব রাজরাজেশ্বরী মন্দির। এসে পৌঁছে গেলাম রাজরাজেশ্বরী মন্দিরের তোরণের সামনে। ঠিক আছে, কত পুরনো আমলের মন্দির, 1 চালা 2 চালা 4 চালার মন্দির এখানে আছে। এখন হয়তো ভেঙে পড়েছে, কিন্তু তখনকার দিনে কাজ দেখো, চুন সুরকি দিয়ে বানানো। চলো যাই রাজরাজেশ্বরী দেবীর মন্দির দেখতে। এসে মদন মোহন বিগ্রহ, রাজরাজেশ্বরী মন্দির, প্রবেশ পথ। মন্দিরে জুতো পরে প্রবেশ নিষেধ। ওকে, তো তোমাদেরকে 2 দিনের মুর্শিদাবাদ ট্যুরের সম্পূর্ণ তথ্য, সম্পূর্ণ ট্যুরিস্ট স্পট তোমাদের ঘুরিয়ে দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, তোমাদের কমেন্ট আশা থাকলাম, তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে অনেকটা মূল্যবান। কোথায় ভুল হচ্ছে না হচ্ছে তোমরাই ধরিয়ে দেবে। তো চলো দেখা হচ্ছে অন্য আরেকটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।